ডিএস কোচিংয়ে সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় তৎপুরুষ সমাস। প্রথমে তৎপুরুষ সমাস আলোচনা করব, এরপর আমরা আলোচনা করব কর্মধারয় সমাস। আজকের ভিডিওতে যারা নতুন তারা প্রথমে এই সমাসের উপর প্রত্যেকটা সমাসের উপর একটা সাধারণ পরিচয়, একটা আলোচনা আছে, এই ভিডিওটা দেখে নিবে। এছাড়াও দ্বন্দ্ব দ্বিগু আলোচনা আমাদের শেষ। আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ আর কর্মধারয়। অবশ্যই আগেরগুলি দেখে নিবে আজকে যারা নতুন, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমরা বলেছিলাম পরপদ প্রধান তিনটি উপন্যাস, প্রথম ভিডিওতে বলেছিলাম। আমরা পদের প্রাধান্য অনুযায়ী সমাসকে ভাগ করেছিলাম। সেখানে দেখেছিলাম পরপদ প্রাধান্য তিনটে অপাস, তিনটে উপন্যাসই হচ্ছে সমাস হচ্ছে পরপদ প্রাধান্য। তিনটে সমাসকে কি বলেছিলাম? দ্বিতক বা তকদি। দ্বিতক বা তকদি এর মানে হচ্ছে দিতে দ্বিগু, ততে তৎপুরুষ আর কতে কর্মধারয়, বা তকদি তকদিতে, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়, দিতে দ্বিগু। এখন আমাদের দ্বিগু আলোচনা শেষ। দ্বিগুতে কি হয়? তিনটেই পরপদ প্রধান, কিন্তু তিনটের মধ্যে আমরা ডিফারেন্স কিভাবে তৈরি করব, কিভাবে আমরা বুঝবো? এখানে সংখ্যা থাকে দ্বিগুতে, তৎপুরুষে বিভক্তি থাকে এবং কর্মধারয়ে কি থাকে? কর্মধারয়ে থাকে তুলনা। এটা আমরা আলোচনার মাধ্যমে এখন দেখব। আমাদের দ্বিগু শেষ, সেখানে দেখেছি কিভাবে সংখ্যা থাকে। আজকে আলোচনা করব তৎপুরুষ। তৎপুরুষে কি বলা হয়েছে দেখো, কি বলেছিলাম আমি? বিভক্তি প্রধান। এখানে বিভক্তি থাকবে, দেখো আমি সাজিয়ে দিয়েছি প্রথমেই, এখানে কারক অনুযায়ী এবং বিভক্তি অনুযায়ী সাজিয়ে দিয়েছি। এখানে 6টি আছে, টোটাল 7টি বিভক্তি। এটা হচ্ছে আমি দুইভাবে করিয়েছি। এটা প্রবলেম হচ্ছে কি, আসামে এবং বাংলাদেশেরও পড়া হয় এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এই বিভক্তিগুলি। কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণে 5টি বিভক্তি আছে। সেই বিভক্তিগুলি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এতে আরেকটা কাজ হবে তোমাদের, এর সঙ্গে সঙ্গে বিভক্তিটাও পড়া হয়ে যাবে। এর আগের ভিডিওতে বিভক্তি আলোচনা করেছি, বিভক্তিও পড়া হয়ে যাবে। তো আমরা আলোচনা করে দেখি যে কর্ম তৎপুরুষ বলতে যা বুঝি, এটা আসলে হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষ অর্থাৎ দ্বিতীয়া হচ্ছে বিভক্তি, অর্থাৎ কর্মকারকে যা বিভক্তি বসে সেগুলি হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। যেমন দেখি, বধূকে বরণ, দ্বিতীয়া বিভক্তি কি? কে বিভক্তি। কে বিভক্তি কোথায় ব্যবহৃত হয়? কর্মতৎপুরুষে ব্যবহার হয়। অর্থাৎ এর দুটো নাম আমরা বলতে পারি, একটা হচ্ছে কর্মতৎপুরুষ অথবা দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষে কি হয়? কে বিভক্তি লুপ্ত হয়ে যায়। বিভক্তি প্রত্যেকটার মধ্যে আমরা দেখবো কোনো না কোনো বিভক্তি লোপ হচ্ছে। এর জন্য বলছিলাম তৎপুরুষ হচ্ছে বিভক্তি প্রধান উপন্যাস, সমাস। তো আমরা দেখবো এখানে যে কে লোপ পাচ্ছে। বধূকে বরণ, ব্যাসবাক্যে আমরা দেখছি কে আছে, কিন্তু সমাসবদ্ধ পদে এই বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে। তেমনি ছেলে ভুলানো, ছেলেকে ভুলানো, ব্যাসবাক্য করলে হচ্ছে ছেলেকে ভুলানো, এই কে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে। মাছ ধরা, মাছকে ধরা, এখানেও দেখো কে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে। তারপর করণ তৎপুরুষ বা তৃতীয়া তৎপুরুষ। এখানে তৃতীয়া বিভক্তিগুলি কি কি? করণ কারকে যেগুলি ব্যবহার হয়, দ্বারা, দিয়ে, কর্তৃক, এই তিনটি হচ্ছে করণ কারকের বা তৃতীয়া বিভক্তি। এখানে এই তিনটা যদি লোপ পায় তাহলে সেটা হয়ে যাবে কি? করণ তৎপুরুষ বা তৃতীয়া তৎপুরুষ। ধরো শোকাকুল, শোক দ্বারা আকুল। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কোথায় কে বিভক্তি, কোথায় দ্বারা, কোথায় নিমিত্ত, আমরা কিভাবে বুঝবো? দেখো, শোকাকুল, এটাকে আমরা কে বিভক্তি দিয়ে ব্যাসবাক্য করতে পারবো? শোকাকে কুল হবে? বিজ্ঞানকে সম্মত হবে না? শোক দ্বারা আকুল হবে। অর্থাৎ আমরা যদি এই বিভক্তিগুলি দিয়ে অ্যাপ্লাই করি কোনটা সঠিক হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারবো। তাহলে শোকাকুল হচ্ছে শোক দ্বারা আকুল, এই দ্বারা লোপ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি বা করণ কারকের চিহ্ন, তাই এটা করণ তৎপুরুষ বা তৃতীয়া। তেমনি শোকাকুল, শোক দ্বারা আকুল, বিজ্ঞান দ্বারা সম্মত। তেমনি যন্ত্রচালিত, যন্ত্র দ্বারা চালিত, এটা লোপ পেয়ে যাচ্ছে বলে এটা হচ্ছে করণ তৎপুরুষ বা তৃতীয়া তৎপুরুষ। তারপর দেখব নিমিত্ত, যেটাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ বিভক্তির নাম অনুযায়ী, কারণ নিমিত্ত, জন্য, উদ্দেশ্য, এগুলি হচ্ছে চতুর্থী বিভক্তি, আর এগুলি হচ্ছে নিমিত্ত কারকের চিহ্ন।
তাই নিমিত্ত তৎপুরুষে কি হবে, যদি এই চিহ্নগুলি লোপ পেয়ে যায় সেটা হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ কিংবা চতুর্থী তৎপুরুষ। যেমন দেখো ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস, এই জন্য লোপ পেয়ে যাচ্ছে। বরণডালা, বরণের নিমিত্ত, ডালা দেবতা নিবেদিত, দেবতার উদ্দেশ্যে নিবেদিত, লোপ পেয়ে যাচ্ছে। তাহলে এতটুকু ক্লিয়ার। এখন আমরা নেক্সট দেখি অপাদান তৎপুরুষ, যেটাকে বলা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ, কারণ অপাদানের যে বিভক্তিগুলি সেগুলি হচ্ছে পঞ্চমী বিভক্তি। এগুলি কি, হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এই প্রত্যেকটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। এটা আগের বিভক্তির আলোচনায় এই জিনিসটা আমি মিস করে গেছিলাম, তোমরা আবার লিখে নিতে পারো। এটা হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি অপাদান তৎপুরুষ। অপাদান তৎপুরুষে অপাদান কারকে এই বিভক্তিগুলি ব্যবহৃত হয়। যেমন দেখো দুগ্ধজাত, দুগ্ধ হইতে জাত, এই যে দুগ্ধজাত, দুগ্ধ হইতে জাত, এই হইতে লোপ পেয়ে যাবে। কর্মবিরতি, কর্ম হইতে বিরতি। সাপমুক্ত, সাপ থেকে মুক্ত। প্রাণপ্রিয়, প্রাণ অপেক্ষা প্রিয়, এগুলি লোপ পেয়ে যাচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে অপাদান বা পঞ্চমী তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ, সম্বন্ধ পদের নিজস্ব চিহ্ন হচ্ছে এই র আর এর, অন্য কোনো কারকে এগুলি ব্যবহৃত হয় না, এটা শুধু সম্বন্ধ পদের নিজস্ব চিহ্ন। এটাকে বলা হয় ষষ্ঠী বিভক্তি। রাজগৃহ, দেখো রাজার গৃহ, এই র লোপ পেয়ে যাচ্ছে। দেখো অন্যগুলি দিয়ে অ্যাপ্লাই করে দেখো, হবে না। দেখো রাজগৃহ, রাজ হইতে গৃহ, রাজ থেকে গৃহ, রাজ চেয়ে গৃহ, রাজ অপেক্ষা গৃহ। অন্যগুলি দেখো দিয়া দ্বারা দিয়ে করি, রাজ দ্বারা গৃহ, রাজ দিয়ে গৃহ, রাজ কর্তৃক গৃহ, নিমিত্ত দিয়ে করি, রাজ নিমিত্ত গৃহ, রাজ জন্য গৃহ, রাজ উদ্দেশ্য গৃহ, দেখো মিলছে না। অর্থাৎ আমরা ব্যাস বাক্য করার জন্য এত চিন্তিত হবে না, আমরা সমস্তগুলি দিয়ে অ্যাপ্লাই করলেই দেখবো কোনটা সঠিক হচ্ছে, তাহলেই আমরা বুঝে যাব। রাষ্ট্রপাল, দেখো রাষ্ট্রপাল এটা করে দিয়েছি এর জন্যই, একটা ব্যতিক্রমী এক্সাম্পল। এখানে বলা হচ্ছে রাজ্যের পালক। রাষ্ট্রপাল কি অ্যাকচুয়ালি হচ্ছে রাজ্যের প্রধান, তাই তো, কিন্তু এখানে বলা হয় রাষ্ট্রপাল, রাষ্ট্রের যিনি পালক। কিন্তু ব্যাস বাক্য করলে সাধারণ আমাদের মনে কি আসবে, যে রে রাষ্ট্রের পালক, তাই তো, কিন্তু না, ইনি হচ্ছেন রাজ্যের পালক। তেমনি দেখো ছাগ দুগ্ধ, ছাগ কি দুগ্ধ দেয় না, ছাগই দুগ্ধ দেয়, তাহলে ব্যাস বাক্য করার সময় লিখবো ছাগের দুগ্ধ, এই র লোপ পেয়ে যাচ্ছে। তেমনি হংস ডিম্ব, দেখো হংস কি ডিম্ব দেয় না হংসী ডিম্ব দেয়, হংসী, তাহলে হংসীর ডিম্ব, এখানে কি হয়ে যাচ্ছে, র লোপ পেয়ে যাচ্ছে, সম্বন্ধ পদের চিহ্ন, তাই এটা হয়ে যাচ্ছে সম্বন্ধ তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ, মানে অধিকরণ কারকের যে বিভক্তিগুলি সেগুলি যদি লোপ পায় সেগুলিকে বলা হয় অধিকরণ তৎপুরুষ। এগুলিকে বলা হয় সপ্তমী বিভক্তি। এই বিভক্তিগুলি যদি লোপ পায় তাহলে বলা হয় এগুলিকে সপ্তমী তৎপুরুষ। তোমরা দুভাবেই করতে পারো, আমি দুভাবেই এর জন্য করিয়ে দিলাম। এখন যেমন এর চিহ্ন কি, এ, অ, তে, মধ্যে, এগুলি হচ্ছে সপ্তমী বিভক্তি বা অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন। ধরো কাব্যপটু, কি হচ্ছে কাব্যে পটু, এখানে এ লোপ পাচ্ছে, এই বিভক্তি। চিন্তামগ্ন, চিন্তায় মগ্ন, অন্ত্যেষ্টিয় বিভক্তি লোপ পাচ্ছে। গোলা ভরা, গোলাতে ভরা, তে বিভক্তি লোপ পাচ্ছে। কবি শ্রেষ্ঠ, কবিদের মধ্যে শ্রেষ্ঠ, মধ্যে লোপ পাচ্ছে। শ্রুতপূর্ব, এটার ব্যাস বাক্যগুলি একটু অন্যরকম, এর জন্য লিখে দেবে শ্রুতপূর্ব, এটা উল্টে যাবে, পূর্বে শ্রুত, এখানে এ বিভক্তি লোপ পাচ্ছে। তেমনি অদৃষ্টপূর্ব, ভূতপূর্ব, আস্বাদিতপূর্ব, প্রত্যেকটাই পূর্বটা প্রথমে চলে আসবে, পূর্বে অদৃষ্ট, পূর্বে ভূত, পূর্বে আস্বাদিত। তাহলে এটা আমাদের বিভক্তিগুলি দেখা, মানে বিভক্তি দিয়ে কটা হলো, 6টি আমরা পেলাম। এখানে শুধু কোনটা নেই, কর্তৃকারক মানে কর্তৃচিহ্ন বা যেটা প্রথমা বিভক্তি, এটা দিয়ে নেই। দ্বিতীয়া থেকে একদম সপ্তমী পর্যন্ত এখানে আছে 6টি বিভক্তি দিয়ে কারো দেখালাম। এখন দেখবো আমরা তৎপুরুষের আরো 2টি বিভাগ রয়েছে, এই বিভাগগুলি আলোচনা করব। আরো 2টি আমি বললাম, আমরা 6টি করলাম, আর 2টি ভাগ দেখব।
দুটি ভাগ, একটা হচ্ছে নাবাচক তৎপুরুষ, অপরটি হচ্ছে উপপদ তৎপুরুষ। আর এর দুটি ভাগ রয়েছে বিভক্তি ছাড়া, যে বিভক্তি ছাড়া যেগুলি হবে। নাবাচক কি, এখানে ব্যাস বাক্যে 9 শব্দ বসবে, ব্যাস বাক্যে 9 শব্দটা চলে আসবে। যেমন এক্সাম্পল দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। শব্দের শুরুতে যদি, সমাসবদ্ধ পদের শব্দের শুরুতে যদি অ, অনা, নাতি, বে, বি ইত্যাদি থাকে, তাহলে কি হবে, এর পরবর্তীতে 9 বসে যাবে। শব্দের শুরুতে যদি এই শব্দগুলি থাকে অ, অনা, নাতি, বে, বি, তাহলে এর পরবর্তীতে 9 চলে আসবে। যেমন দেখো, আমরা বললাম অপ্রিয়। অপ্রিয় বলতে কি বোঝাচ্ছে? প্রিয় না, যেটা আমাদের প্রিয় না, তাই তো? তাহলে অ এর পরিবর্তে কি চলে আসবে? দেখো ব্যাস বাক্যে 9 চলে আসবে, 9 প্রিয়। তেমনি অনা দিয়ে একটি দেখি, অনাবৃত। অনাবৃত, অনাবৃত বলতে কি বলেছে? যেটা আবৃত নয়, তাই তো? তাহলে 9 আবৃত। তেমনি নাতি দিয়ে একটি দেখি, নাতি দীর্ঘ। নাতি দীর্ঘ, এই নাতি শব্দটা দেখো 9 অর্থে ব্যবহৃত হচ্ছে। কি হবে এটা? 9 অতি দীর্ঘ, অতি দীর্ঘ। তেমনি বে দিয়ে দেখি, বেসরকারি। বেসরকারি, বেসরকারি, তাহলে কি বলছে? এই 9 বোঝাচ্ছে, যেটা সরকারি নয়, অর্থাৎ 9 সরকারি। তেমনি বি দিয়ে একটা দেখি, বিসদৃশ। বিসদৃশ কি বলেছে? যেটা সদৃশ নয়, তাহলে 9 সদৃশ। অর্থাৎ এই শব্দগুলি যদি থাকে, তাহলে ব্যাস বাক্যে শুধু এর পরবর্তীতে কি চলে আসবে? 9 চলে আসবে। এটা আমাদের দেখা শেষ। এখন উপপদ দেখব। উপপদটাও খুব ইজি, এটাও কঠিন তেমন কিছু নেই। আমরা এর আগে ব্যাকরণে অনেকেই এক কথায় প্রকাশ করেছি, মনে আছে না সবার? এক কথায় প্রকাশ করেছি বা বাক্য সংকোচন করেছি, এগুলি এখানে ব্যাস বাক্য হিসেবে ব্যবহৃত হয়। ধরো আমি বললাম ইন্দ্রজিৎ, আমরা ছোটবেলা সবাই পড়েছি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ এক কথায় প্রকাশ করলে আমরা কি হবে? ইন্দ্রজিৎ হয়। কিন্তু এটাকে যদি আমরা বাক্য সম্প্রসারণ করি, কি হবে? ইন্দ্রকে জয় করেছেন যিনি, তাই তো? ইন্দ্রকে জয় করেছেন যিনি, এটার ব্যাস বাক্য আমাদের প্রত্যেকেরই জানা, তাই এটা নিয়ে ভাবনার কিছু নেই। যেমন আমরা যদি বলি পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ আমরা পড়েছিলাম কি? পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। তেমনি আমরা যদি বলি নীরদ, তাহলে কি হবে ব্যাস বাক্য? নির্দান করে যে, নীর অর্থাৎ জল, নির্দান করে যে, সে হচ্ছে নীরদ। তারপরে আমরা আরো দেখতে পারি অরিন্দম। অরিন্দম, অরিন্দম কি? অরিকে জয় করেছেন যিনি। এছাড়াও আরেকটা মনে রাখার প্রসেস হচ্ছে, বলতো কি? প্রথম পদ বিশেষ্য থাকবে এবং পরপদ ক্রিয়া থাকবে। কি থাকবে? প্রথম পদ দেখো প্রত্যেকটাতে, ইন্দ্র হচ্ছে কি? বিশেষ্য, নাউন, নামপদ। আর করেছেন, করা কি? ভার্ব, ক্রিয়া, ক্রিয়া। আর এখানে হবে বিশেষ্য, অর্থাৎ নাউন এবং ভার্ব মিলে ব্যাস বাক্য হয়। প্রত্যেকটা ব্যাস বাক্যে প্রথমে নাউন থাকবে, তারপর ভার্ব থাকবে। তাহলে অতটুকু ক্লিয়ার। এখন আমরা দেখব কর্মধারয় সমাস। তৎপুরুষ আমাদের আলোচনা শেষ, আমরা এখন দেখছি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, আমরা কি বলেছিলাম? 3টে সমাস হচ্ছে পরপদ প্রধান।
এর মধ্যে দ্বিগুতের সংখ্যা, তৎপুরুষে বিভক্তি, কর্মধারয়ের তুলনা। কর্মধারয় সমাস মোটামুটি 5 ভাগে করা হয়। এটা হচ্ছে, প্রথমে আমি আলোচনা করি সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় এর ব্যাস বাক্য হবে যে এবং যিনি তিনি দিয়ে। এর ব্যাস বাক্য হবে যে এবং যিনি তিনি দিয়ে। ধরো আমরা বললাম রাজর্ষি, রাজর্ষি, তাহলে এর ব্যাস বাক্য কি হবে? যিনি রাজা, যিনি রাজা, তিনি ঋষি, তিনি ঋষি, রাজর্ষি। তেমনি আমরা যদি বলি পিতা ঠাকুর, পিতা ঠাকুর, এটাও যিনি তিনি হবে। যিনি পিতা, যিনি পিতা, তিনি ঠাকুর। তেমনি আমরা বলতে পারি গিন্নিমা, যিনি গিন্নি তিনিই মা। এছাড়াও এর বেশ বাক্য যে দিয়ে বলছি, বললাম বৃদ্ধ ঋষি, ঋষি বৃদ্ধ, ঋষি বৃদ্ধ। তাহলে এর বেশ বাক্য কি হবে? বৃদ্ধ যে ঋষি। জনসাধারণ, জনসাধারণ, এর ব্যাস বাক্য হবে সাধারণ যে জন, সাধারণ যে জন। তাহলে এর ব্যাস বাক্য হচ্ছে যে এবং যিনি তিনি দিয়ে। আমরা সমাসবদ্ধ পদ দেখলেই আমরা বুঝতে পারবো যে এর ব্যাস বাক্যগুলি। এটা হচ্ছে সাধারণ কর্মধারয়। অথবা এর স্ট্রাকচার হবে বলতো কি, বিশেষ্য প্লাস বিশেষ্য থাকবে, কিংবা বিশেষ্য প্লাস বিশেষণ থাকবে, কিংবা এমন হতে পারে বিশেষণ প্লাস বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষণ। আবার থাকতে পারে বিশেষ্য প্লাস বিশেষ্য, দেখলাম বিশেষণ প্লাস বিশেষণ, এবং বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষ্য। সমাসবদ্ধ পদগুলি এরকম হয়, যেমন যিনি রাজা তিনি ঋষি, এটা দেখো দুটোই হচ্ছে বিশেষ্য। বৃদ্ধ যে ঋষি, বৃদ্ধ কি, বৃদ্ধ হচ্ছে বিশেষণ, ঋষি হচ্ছে বিশেষ্য। তেমনি স্ট্রাকচার এরকম থাকে। অর্থাৎ সাধারণ কর্মধারয়ে ব্যাস বাক্য যে এবং যিনি তিনি দিয়ে হয়। এখন দেখব আমরা 2 নম্বর কর্মধারয়ের মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়। নাম শুনেই বোঝা যাচ্ছে না, এটা মোটামুটি সবার আইডিয়া হচ্ছে মধ্য পদলোপী। আমি ধরো বললাম সিংহাসন, সিংহাসন, সিংহাসন বলতে আমরা কোন আসনকে বুঝি? যে কোনো আসনই, আমাদের যে কোনো বসার আসনই কি সিংহাসন বুঝি? না, সিংহাসন একটা স্পেশাল আসন, তাই তো, যেটা হচ্ছে সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন। তাহলে আমরা কি বলেছিলাম, সমাসের মধ্যে দুটো পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাই দুটো পদ, এই দুটো পদের মাঝখানের পদ যদি লুপ্ত হয়ে যায় তাকেই বলা হয় মধ্য পদলোপী। অর্থাৎ মাঝখানের পদ লোপ হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। তেমনি আমরা বলতে পারি মৌমাছি, মৌমাছি কোন মাছিকে বলি? সব মাছিকেই না, যেটা মধু সঞ্চয় করে। তাহলে মৌ, মৌ অর্থাৎ মধু, মৌ সঞ্চয় করে যে মাছি। অর্থাৎ দেখো এখানে দুটো পদ, এই যে পূর্বপদ, এই হচ্ছে পরপদ। মৌমাছিতে দুটো পদ আছে,
এই হচ্ছে পূর্বপদ, এই হচ্ছে পরপদ। এই মাঝখানের দেখো পদগুলি লোপ পেয়ে যাচ্ছে। মাঝখানের পদ যদি লোপ পেয়ে যায়, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মাঝের পদগুলি যদি লোপ পায়, সেটা হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারয়। আমরা আরো বলতে পারি, এক্সাম্পল দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মায়া কান্না, মায়া কান্না, তারপর আকাশবাণী, মায়া কান্না কোনটাকে বলা হয়? যে কান্নার দ্বারা আমরা মায়া প্রকাশ করি, তাই তো? মায়া প্রকাশক কান্না। তেমনি আকাশবাণী, আকাশ পথে প্রেরিত বাণী, তাই তো? যেটা রেডিওতে সম্প্রচারিত হয়, আকাশ পথে প্রেরিত বাণী। তেমনি আরো বলতে পারি আমরা পলান্ন, আমরা প্রত্যেকেই খুব খেতে ভালোবাসি পলান্ন, হয়তো অনেকে জানি না পলান্ন কি। পল অর্থাৎ হচ্ছে মাংস, পল অর্থাৎ হচ্ছে মাংস, পলান্ন। আর অন্ন হচ্ছে ভাত, তাই পল মিশ্রিত অন্ন, পল মিশ্রিত অন্ন, পলান্ন। তেমনি আরো বলতে পারি আমরা ঝালমুড়ি, ঝালমুড়ি। ঝালমুড়ি কি ঝাল থাকে না মেশানো হয়? তাহলে যেটার মধ্যে মেশাই, তাই তো? ঝাল মিশ্রিত মুড়ি। তাহলে দেখো প্রত্যেকটার এই পূর্বপদ পরপদ, এই পূর্বপদ এই পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, প্রত্যেকটার দেখো মাঝখানের অংশগুলি লোপ পেয়ে যাচ্ছে, তাই এগুলি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এখন সবাই ভাবছিলে যে তুলনা তুলনা বলা হচ্ছে, তুলনা বুঝবো, তুলনা কোথায়? এখন দেখবো আমরা তুলনা। তুলনা বাচক তিনটি আছে, যে তুলনা বোঝাবে এরকম তিনটি আছে। একটা হচ্ছে উপমান, উপমেয়, রূপক। এই তিনটির মাধ্যমে আমাদের শেষ হয়ে যাবে কর্মধারয়। কর্মধারয় দুটো দেখলাম, একটা হচ্ছে কি সাধারণ কর্মধারয়, একটা মধ্যপদলোপী কর্মধারয়। এখন দেখবো উপমান, উপমেয়, রূপক। এই তিনটের মধ্যে তুলনা বোঝাবে। আমি আগে এক্সাম্পল বলছি, তাহলে তোমাদের পরিষ্কার হবে। ধরো আমি বললাম বজ্র কঠিন, চরণ কমল কিংবা মুখচন্দ্র। এখানে আরো বলতে পারি কাজল কালো, এখানে বলতে পারি সভ্যতা নাগিনী, জীবন নদী। এই তিনটে এখন আমরা বুঝতে সুবিধা হবে। দেখো তুলনা কখন বোঝাচ্ছে। আগে উপমান উপমেয় সম্বন্ধে আমরা একটু জেনে নিই, দুটো পাশাপাশি তাই না? উপমান হচ্ছে, দেখো বজ্র কঠিন, তুলনা বোঝাচ্ছে না, বজ্রের সঙ্গে একটা কঠিনের তুলনা বোঝাচ্ছে। চরণ কমল অর্থাৎ চরণকে কমলের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখানে উপমানকে আর উপমেয়কে, যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। অর্থাৎ বইয়ের ভাষায় পড়লে আমাদের অনেকটা কঠিন হয়ে যাবে, আমরা এক্সামে কিভাবে শর্ট ট্রিক্সে আমরা আনসার করব এই জিনিসটা আমরা শিখে নিব। ধরো এখানে বলা হলো বজ্র কঠিন, আমরা এর যদি ব্যাস বাক্য করি, এর ব্যাস বাক্য হয় সবসময় ন্যায় দিয়ে, বজ্রের ন্যায় কঠিন, বজ্রের ন্যায় কঠিন। এটার একটা ব্যাস বাক্য করে আমরা চরণ কমল কমল
চরণের ন্যায়। এখন আমরা এদিকে সম্ভব অসম্ভবের দিকে একটা খেয়াল রাখবো, মানে পসিবল ইম্পসিবল। বজ্র কঠিন, কাজল কালো। কাজল কি কালো হতে পারে? হ্যাঁ, কাজল কালো বাস্তবেও, এটা পসিবল। বজ্র কঠিন, হ্যাঁ বজ্র সত্যিই কঠিন, বাস্তবেও কঠিন। তাহলে এই দুটো হচ্ছে কি পসিবল বা সম্ভব, এগুলো হচ্ছে সম্ভব, এর এক্সাম্পলগুলি সম্ভব। চরণ কমল, চরণ হচ্ছে পা, কমল হচ্ছে পদ্ম ফুল, এটা কি সম্ভব বাস্তবে? পদ্ম ফুল কখনো পায়ের মতো হয়? তাহলে এটা হচ্ছে অসম্ভব। তেমনি দেখি সভ্যতা নাগিনী বা জীবন নদী, জীবন কি নদীর মতো বাস্তবে? নদীর সঙ্গে জীবনের মিল আছে? বাস্তবে কেন নেই, তাহলে এটাও হচ্ছে অসম্ভব। এখন যেটা সম্ভব, এটা আমরা যেটার ব্যাস বাক্য কিংবা সমাসবদ্ধ পদ সম্ভব, বজ্র কঠিন হয়, কাজল কালো হয়, তেমনি তুষার ধবল, তুষার ধবল, তুষার অর্থাৎ বরফ, ধবল অর্থাৎ সাদা, তুষার ধবল বরফ সাদা হয়, তাই না? এটাও সম্ভব। দেখো এর প্রত্যেকটা কি হবে, এক্সাম্পল হবে সম্ভব। আর এখানে চরণ কমল সম্ভব না, মুখ চন্দ্র, বাস্তবে আমরা যতই উপমা দিই কিন্তু মুখ কি কখনো চন্দ্রের মতো চাঁদের মতো হয়? না, এটাও অসম্ভব। তার মানে হচ্ছে এখানে অসম্ভব থাকবে, এখানে সম্ভব থাকবে, যে এক্সাম্পলগুলি দেওয়া থাকবে। রূপকেও অসম্ভব থাকবে। এখন আমাদের অসম্ভব দুটো বেরিয়ে গেল, তাই তো? এটাকে আলাদা করে ফেললাম যেহেতু এটা সম্ভব, আর দুটো বেরিয়ে গেল আমাদের অসম্ভব এক্সাম্পল। এই দুটোকে আমরা কিভাবে এখন আলাদা করব? দেখো, চরণ কমল দুটোই আমরা দেখতে পাই, দেখতে পাওয়া যায়, চরণও দেখতে পারি চোখে, কমলও দেখতে পারি। কিন্তু এখানে দেখো জীবন নদী, আমরা নদী দেখতে পারি চোখে, কিন্তু জীবনকে কি আমরা চোখে দেখতে পারি? তেমনি সভ্যতা নাগিনী, নাগিনী অর্থাৎ সাপ, নাগিনীকে আমরা দেখতে পারি চোখে, কিন্তু সভ্যতাকে কি আমরা চোখে দেখতে পারি? অর্থাৎ এখানে একটা হবে দৃশ্যমান, একটা হবে অদৃশ্যমান, অদৃশ্যমান আর একটা হবে দৃশ্যমান। আমাদের বইয়ের ঝামেলায় না গিয়ে আমরা শর্টকাট এভাবে করলাম, এখানে দুটোই দৃশ্যমান, এখানে দুটোই দৃশ্যমান, দুটোই দেখা যাবে। তাহলে আমাদের এভাবে হয়ে গেল। এর ব্যাস বাক্য খুবই সহজ। এখানে কি হবে, এখানে হবে তোমার শেষে শুধু এটার মাঝখানে ন্যায় বসে যাবে দুটো শব্দের, আর এখানে দুটো শব্দের পর ন্যায় বসবে, বেশিরভাগ শেষের দিকে ন্যায় বসে, মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, দুটো ব্যাস বাক্যই ন্যায় দিয়ে হবে। এটার মাঝখানে ন্যায় হবে, এটা শেষে হবে, কোনো কোনো ক্ষেত্রে মাঝখানেও এখানেও বসানো যায়। আর এখানে রূপকে কি হবে, মাঝখানে শুধু রূপক শব্দটি বসে, রূপ শব্দটি বসে যাবে। সভ্যতা রূপ নাগিনী, জীবন নদী, জীবন রূপ নদী, জীবন রূপ, এখানে মাঝখানে শুধু রূপ বসে যাবে আর দুটোর মধ্যেই ন্যায় দিয়ে হবে। তাহলে মোটামুটি আমাদের কর্মধারা এবং তৎপুরুষ সমাস শেষ, আর বাকি রয়ে গিয়েছে আমাদের বহুব্রীহি এবং অব্যয়ীভাব। তৎপুরুষের আরো দুটো পার্ট ছিল, ব্যাপ্তি তৎপুরুষ এবং উপসর্গ তৎপুরুষ, সেগুলি আমরা অব্যয়ীভাবে পেয়ে যাব, তাই এক্সট্রাভাবে করাইনি, ওখানেই করিয়ে দেব। আর বহুব্রীহি সমাস এক্সামে সবচেয়ে বেশি এই কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব এগুলির থেকেই প্রশ্ন হয়। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তীতে এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।